ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তীব্র তাপপ্রবাহে 2 মে পর্যন্ত বন্ধ থাকবে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। আগামীকাল বন্ধ থাকবে দেশের বেশ কয়েকটি জেলার হাই স্কুলও। উপজেলা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাত সংঘর্ষ। নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক দেখা গেছে বিএনপিতেও। এসব বিষয় নিয়ে বিশ্লেষণ এবং উত্তর খুঁজবা আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য অর্থ বাণিজ্য বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ আমার ডান পাশে, এবং আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই এবং শুরু করতে চাই মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকের যে একদম প্রধান খবরগুলোর মধ্যে প্রধান খবর, এই সপ্তাহে সারা দেশে রেকর্ড তাপমাত্রা, এবং এটিকে অনেকটা দুর্যোগও বলা হচ্ছে যে তাপমাত্রার দুর্যোগ চলছে সারা দেশে। তাপপ্রবাহের 2 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়। একই সঙ্গে হাই স্কুলগুলোকেও কিন্তু আগামীকাল বেশ কয়েকটি জেলার হাই স্কুল বন্ধ করা হয়েছে। এর আগে প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ ছিল। কোন দিকে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি যদি আমরা ধরে নিই যে এটি দুর্যোগ, সেক্ষেত্রে সতর্কতা প্রস্তুতি কতটা আছে, কতটা নিচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। আর আজকে এই দেশ সন্ধ্যা যারা দেখছেন এবং আমার সহ-আলোচক সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আসলে আজকে সর্বোচ্চ রেকর্ড কিন্তু বাংলাদেশের ইতিহাসে করা হয়েছে 43, সম্ভবত চুয়াডাঙ্গায়, এবং ঢাকা শহরেও সম্ভবত 40 চলছে। আজকের হিট 40-এর উপরে, আজকের হিটটা অনেক বেশি। আমি যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট এসেছি আমি দেখেছি। এবং এই যে একটা বিষয়, আর সবচেয়ে আমি একটা কথা এখানে সংযোগ করতে চাই, আমাদের আবহাওয়াটা এরকম তীব্র কখনোই ছিল না। বিশেষ করে আমরা আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে কখনোই দেখিনি। বাংলাদেশে একটা গাছ আছে, এটার নাম হলো কৈলাস। জাস্ট পাতাগুলোই খুবই সুন্দর, রোদ যত পড়ে তত কৈলাসের রঙগুলো ছড়ায়। এবার প্রথম দেখলাম এই গাছগুলো একদম ঝলসে গেছে। মানে এই তাপমাত্রা নেওয়ার মতো মানে ছিল আমাদের কখনোই ছিল না। পাশাপাশি যদি ফলনের ক্ষেত্রে বলি, মৌসুমি ফল লিচু কিন্তু ঝরে পড়ছে, আম ঝরে পড়ছে এত তীব্র তাপদাহে। মানে আমরা যেমন আসলে আবহাওয়াটি নিতে পারছি না, আমরা প্রকৃতিও নিতে পারছি। আমাদের এই প্রকৃতিটা কিন্তু এই আবহাওয়ার জন্য কখনোই প্রস্তুত না। কিংবা আমরাও তো কখনোই, আমাদের গরম লেগেছে, আমরা ঘেমেছি, কিন্তু এই টাইপের গরমের জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না। এত গরমের জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল না আমাদের। প্রায় ঈদের পরে তো আমাদের স্কুলগুলোই খুললো না, এবং একদিন ক্লাস হওয়ার পরে আবার আজকে ছুটি শুরু হয়ে গেল, এবং পাশাপাশি আবার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পরীক্ষাও শুরু হয়ে গেছে। সব কিছু মিলিয়ে কিন্তু একদম অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আমরা আছি। আর প্রস্তুতি বলবো, এটা আসলে প্রস্তুতি তো আমরা নিজেদের মধ্যেই করতে হবে। আমাদের এই তাপদাহের, আমি মনে করি আমাদের যে একটা যে তাপের যে একটা মাত্রা, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো আমরা আমাদেরকে প্রস্তুত করতে হবে এই আবহাওয়ার সাথে আমরা কীভাবে অ্যাডাপ্ট করে চলবো, কিংবা আমাদের সামনের যে আগামী বছরের চেয়ে বেশি হতে পারে। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে মানে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, যদিও বা কালকে সম্ভবত মৌলভীবাজার কিংবা সিলেট অঞ্চল কিছুটা বৃষ্টি হয়েছে, কিন্তু তাপদাহ কমার কোনো মতোই সম্ভব না। মানে আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি হবে, কিন্তু তাপের যে মাত্রাটা আছে কিন্তু ওরকমই থাকবে। তো যার কারণে কিন্তু আমরা মনে করি আমরা প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমরা আমাদের বাড়ির আশেপাশে গাছ, ছোটোবেলায় যেগুলো আসলে শুনতাম, আমরা আমাদের প্রকৃতিকে ধারণ করে আমাদের যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে না। পাশাপাশি আমাদের নগরায়ন বলি, কিংবা যে একটা মনে করি 10 কাঠার একটা বাড়িতে আগে আমরা মানুষ ছিলাম হয়তো একটা পরিবার শুধু, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই পরিবারে প্রায় 20টা পরিবার থাকে, কারণ এত বহুতলা ভবন হয়ে গেছে। পাশাপাশি ওই ভবনের যে সমস্ত গাছগুলো কাটা হচ্ছে, ওই মাত্রার গাছ কিন্তু আর লাগানো হয়নি। এই যে গাছপালা কমতে কমতে, যেমন ঢাকা শহরে 20% গাছের প্রয়োজন, কারণ আছে মাত্র 2%। তো এই যে বিষয়গুলো আমরা দেখছি কদিন যাবত, আমরাও পত্রিকায় যে সমস্ত লেখালেখিগুলো হচ্ছে, আমরাও গণমাধ্যমের মাধ্যমে আমরাও জানছি যে এই ধরনের একটা আবহাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এবং এই আবহাওয়াকে কীভাবে করা যায়, আমরা দেখলাম যে আমাদের নগরে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে 2 মেয়র, ঢাকা শহরে 2 মেয়র নানাভাবে কথা বলছেন, এবং আবহাওয়াবিদরা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। এর মধ্যে শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এবং আমি বয়স্ক যারা তারাও কিন্তু আক্রান্ত হচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, মানুষের যে শ্রমজীবী মানুষের যে কষ্ট, যে ভদ্রলোক রিক্সা চালান, যে ভদ্রলোক একদম ডে লেবার দিনমজুর বলতে যেটা বোঝায়, তাদের ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমরা এই অবস্থা কখনোই প্রস্তুত ছিলাম না। সব কিছু মিলিয়ে কিন্তু একটা অস্বস্তিকর একটা সময়ের মধ্যে আমরা দিন পার করছি। এবং আজকে যেটা দেখলাম, আজকে আরও একটি খবর, তীব্র তাপপ্রবাহের কারণে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে, সেক্ষেত্রে আজকে শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি আসলে হাইকোর্টের এখতিয়ারভুক্ত নয়। এটা আমি ওই ব্যাপারে আর কোনো কথা বলবো না। যদি শিক্ষামন্ত্রী বলে ফেলেছেন, হাইকোর্ট একটা কথা বলেছেন, ওখানে আবার আমার না বলাই ভালো আমি মনে করি। কিন্তু একটা জিনিস হলো কি, আমরা শিক্ষামন্ত্রী কিন্তু আবার আজকে আর একটা কথা বলেছেন। উনি বলেছেন যে সমস্ত অঞ্চলে 40-এর কাছাকাছি তাপমাত্রা থাকবে, কিংবা 36-37 ডিগ্রি চলে যাবে, সেই সমস্ত অঞ্চলে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবো। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যেটা করা হয়েছে, একদম
আর্লি মর্নিং সময় 10টার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে আমি বলবো যে হয়তো বা এটা একটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত। পাশাপাশি এটাও বলবো আমরা এই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে সামনে। আর শিক্ষার ক্ষেত্রে যে অতিরিক্ত ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই, কিন্তু দীর্ঘদিন কোভিডের কারণে হোক যেভাবে হোক আমাদের শিক্ষা, আমি সেটাই আসলে বলছিলাম যে সামঞ্জস্যতার কথা বলছেন, যে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। আমরা ছোটবেলায় কিন্তু একটা সুন্দর মর্নিং স্কুল একটা বিষয় ছিল, সতর্কতার জায়গাগুলো তৈরি হচ্ছে। জি, ছোটবেলায় কিন্তু আমরা শুনেছি মর্নিং স্কুল, সামারে কিন্তু একটা মর্নিং স্কুলের বিষয় ছিল। আমি জানি না জাহিদ পেয়েছি কিনা, আমরা পেয়েছিলাম সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত স্কুল চলতো। এই বিষয়গুলো হয়তো আমাদের মধ্যে আস্তে আস্তে চলে আসবেন। আর এই যে এই তাপমাত্রা যেটা শুরু হয়েছে হয়তো আগামীতে হয়তো বাড়তেও পারে, কিন্তু এই যে এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের জীবন। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, ডিএমপি কমিশনের নির্দেশনা দিয়েছেন রাজধানীতে যেন 11টার পরে কোনো ধরনের টি স্টল না। এটা কিন্তু আমি কালকে ওনার যে বক্তব্যগুলো ছিল আমি এটা খুব পুঙ্খানুপুঙ্খ পড়েছি। উনি এটা বলেছেন রাত 11টার পরে, কারণ 11টার পরে যারা ওই সমস্ত টি স্টলে বসেন তারা কিন্তু নানা ধরনের অপরাধের সাথে জড়িত, ড্রাগস থেকে শুরু করে নানা ধরনের অপরাধ। উনি বলেছেন এই জায়গাগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি হয়তো কিছুটা অপরাধ কমবে। তা আমিও বিশ্বাস করি জিনিসটা, কারণ আমরা অনেক সময় শুনেছি এখানে ফেন্সিডিল পাওয়া যায়, নিষিদ্ধ যে সমস্ত ড্রাগস আছে ড্রাগসগুলো চাই, এই বিশেষ করে খুব প্রান্তিক মানুষরা এই জিনিসগুলোর সাথে জড়িয়ে যায়। তো উনি ওই কারণে বলেছেন এই বিশেষ করে রাত 11টার পর ডিস্টলগুলো যদি বন্ধ রাখা হয় হয়তো বা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এই বিষয়গুলো। এটাও কিন্তু আমার একটা মনে হচ্ছে ভালো উদ্যোগ, কারণ অনেক উন্নত দেশে আমরা দেখি 4টার পরে কোনো শপিং সেন্টারে খোলা নেই, কিন্তু আমাদের দেশে রাত 11টা-12টা পর্যন্ত কিন্তু শপিং সেন্টার খোলা থাকতো আগে, কিন্তু আমরা এটাও কিন্তু আমাদের দেশে কন্ট্রোলে চলে আসে। সম্ভবত এখন 8:30-9টার মধ্যে সমস্ত শপিং সেন্টার বন্ধ করতে হবে। একটা আমি মনে করি আমরা আধুনিক এবং উন্নত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে কিন্তু অ্যাডাপ্ট করতেই হবে আমাদেরকে। আর আরেকটা জিনিস যেটা, যেমন ধরেন আমি যদি বলি আজকে আমাদের ইউএই একটা দেশ যেখানে তাপমাত্রা কিন্তু এরকমই থাকে, তারা কিন্তু তাদের সাথে তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করেই কিন্তু স্কুল কলেজ অফিস আদালত সব কিছু চালিয়ে নিচ্ছেন। তারাও কিন্তু পৃথিবীর সাথে পাল্লা দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো আমরাও সামনের যে বিষয়গুলো আছে আমরাও কিন্তু পৃথিবীর সাথে এই যে পাল্লা দিয়ে চলার জন্য যে সমস্ত সক্ষমতা জরুরি সেটাও কিন্তু আমাদের কাছে আস্তে রপ্ত করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমি কিছু পরিসংখ্যান আমাদের দর্শকদের উদ্দেশ্য দিয়ে রাখি যে গত 20 বছরে ঢাকার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে এবং ঢাকা উচ্চ তাপমাত্রার কারণে প্রতি বছর $600 কোটি ক্ষতি হচ্ছে, যেটি আসলে 2050 সাল নাগাদ যে ক্ষতির পরিমাণ $8,400 কোটি ছাড়িয়ে যেতে পারে। এবং আপনি তো আজকের তাপমাত্রাটি জানেনই, 43 ডিগ্রি সেলসিয়াস যেটি রেকর্ড। এবং যেটি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যিনি বলছিলেন যে আমাদের বিভিন্ন এই যে আশঙ্কার কথাগুলো উনি জানাচ্ছিলেন, বা আমাদের যে প্রস্তুতিহীনতা বা আমাদের সামঞ্জস্যতার কথা বলছিলেন, প্রস্তুতি সতর্কতার জায়গা নিয়ে যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। ঢাকা বা বাংলাদেশের টেম্পারেচার নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা শুধু টেম্পারেচার কত ডিগ্রি আলোচনা করলে পার্শিয়াল আলোচনা হয়। ধরুন 43 ডিগ্রি মধ্যপ্রাচ্যে, আর আমাদের এটা একেবারেই একই না, যদিও এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অনেক সিটিতে আমাদের চাইতে কম টেম্পারেচার ঢাকার চাইতে। কারণ হচ্ছে আমাদের হিউমিডিটি অনেক হাই থাকে। আপনি যে কোনো বিবেচনায় 50, 60, 70% যখন হিউমিডিটি থাকে টেম্পারেচারের সাথে আপনি 3, 4, 5 ডিগ্রি পর্যন্ত যোগ করে নেবেন। আপনি যে কোনো ওয়েদার ফোরকাস্টিংয়ের যেসব ওয়েবসাইট আছে আপনি ওখানে যদি টেম্পারেচার দেখেন ওরা বলবে এত, ফিলস লাইক এত। হিউমিডিটির কারণে দর্শকদের উদ্দেশ্যে বলি কি হয়, ধরুন হিউমিডিটি কম, আপনার ঘাম হচ্ছে, হ্যাঁ জলীয় বাষ্প যদি কম হয় আপনার ঘাম হলো, ঘাম শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার সময় আপনার শরীর থেকে তাপটা নিয়ে যায়, ফলে আপনি তুলনামূলক ঠান্ডা বোধ করেন। আমি একদম একটা স্পেসিফিক তথ্য দেই, আমাদের ফাল্গুন চৈত্র মাসে কিন্তু গরম পড়তে শুরু হয়, কিন্তু তখন হিউমিডিটি একটু কম থাকে। সেই কারণে দেখবেন ওই সময়কার গরমটা এই বৈশাখ যখন মনসুন আসা শুরু করে আমাদের এখানে জলীয় বাষ্প আসা শুরু করে তার চাইতে অনেক বেশি টলারেবল থাকে। সুতরাং আপনি 43 ডিগ্রি বলছেন, আমাদের আসলে রিয়েল ফিলটা 46, 47 এরকম প্লাস হয়ে গেছে। সুতরাং আমরা অনেক ভয়ঙ্কর টেম্পারেচারের মধ্যে আছি এবং আমাদের কিন্তু অনেক হিট স্ট্রোক হচ্ছে এবং শিক্ষার্থীরা পর্যন্ত অসুস্থ হচ্ছে। এবং আমি এই প্রসঙ্গে বলতে চাই এই যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গতকালই মানে 2 জন অন্তত শিক্ষক হিট স্ট্রোকে মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা যদি এগুলো একেবারে খুব স্পেসিফিক ডেটা পাওয়া ছাড়া প্রাথমিক তথ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি তো সেই জিনিসগুলো এনশিওর করছেন এবং যারা পরিশ্রম করে, আমরা সত্যি এই অর্থে প্রিভিলেজ যে আমাদের রাস্তায় দীর্ঘ সময় থাকতে হয় না এবং কায়িক পরিশ্রম করতে হয় না। এখন আমি একটু আসতে চাই, সালাউদ্দিন ভাই খুব চমৎকার কতগুলো বিষয় বলেছেন। প্রথম কথাটা হচ্ছে এটা একটা গ্লোবাল পার্সপেক্টিভ আছে এবং ঘটনাচক্রে আমরা অন্যের পাপের মাসুল দিচ্ছি, এটাও সত্য। একজন মানুষ, বাংলাদেশের একজন মানুষ মাথাপিছু কার্বন এমিশন উন্নত দেশগুলো যারা আছে তাতে 10 ভাগের 1 ভাগ বা তারও কম, বিভিন্ন স্টাডি কিন্তু কমপক্ষে মানে আমরা মাথাপিছু যে কার্বন এমিট করি সেটা 10 ভাগের 1 ভাগেরও কম করি।
কিন্তু ওরা ওদের জীবনের শান শওকত আছে উন্নত দেশগুলো, তার কারণে যে কার্বন এমিশন, সেটা কার্বন ডাইঅক্সাইড এবং এখন মিথেনও আছে, সব মিলে যেটা তৈরি হচ্ছে মাসুল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেব। এই যে এক্সট্রিম ক্লাইমেট ওয়েদার তৈরি হচ্ছে, ইউএইতে এমন বৃষ্টি হলো সব ডুবে গেল, এটাকেও ক্লাইমেট চেঞ্জের সাথেই রিলেট করছে। সো এটাই আমাদের খুব মেজর, কিছু করার না, আমরা শোরগোল করতে পারবো, আমরা সেটা করব। আবারও বলছি ওইটার মাসুল আমাদের জন্য দেওয়া কঠিন, কিন্তু আমরা কি আমাদের দেশে যা যা করতে পারতাম সব করেছি? প্রথম কথা, মানে বাংলাদেশ শিক্ষার জন্য এত মাথা খারাপ করে রাখে আমার ভাবতে না খুব হাস্যকরই লাগে। আমি একটা মৃত্যুও আমি ডাক্তার হিসাবে বলতে পারছি, যিনি স্ট্রোকে মারা গেলেন, হিট স্ট্রোকে মারা গেলেন, উনি ওই টেম্পারেচারে এক্সপোজ না হলে পারতেন। এবং আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না, ঢাকা শহরে থেকে আমরা অনেকে বুঝতে পারি না যে আমাদের লোডশেডিং এখন কোন পর্যায়ে আছে। ঝুঁকির ব্যাপার হচ্ছে ঢাকার বাইরে সরকার করেছে কি, ঢাকার মানুষকে শান্ত রাখার জন্য এখানে মোটা দাগে, এখানেও লোডশেডিং হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় যে কথা বলা হয় ওখানে বিদ্যুৎ আসে। এবং ঘটনাচক্রে এই মুহূর্তে সবচেয়ে কম বিদ্যুৎ সরবরাহ হয় সালাউদ্দিন ভাইয়ের জোনে, চিটাগং জোনে কিন্তু এখন সবচেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, এবং মফস্বল এবং গ্রামের দিকে বিদ্যুৎই থাকে না। তো আপনি যে স্কুল চালাচ্ছেন এই তীব্র গরমের মধ্যে, কিন্তু স্কুল মানে ফ্যানও চলছে না, আপনি সেই জায়গায় স্কুল চালাচ্ছেন। এই জায়গাগুলো বুঝতে পারতে হবে যে গরমে কি হবে না, হবে, কিন্তু এই জায়গায় আপনি এটা করতে পারেন না এবং আপনি ঝুঁকি তৈরি করছেন। নাম্বার 2, দরিদ্র মানুষের জন্য ধরুন আমরা কি এই ব্যবস্থা করেছি? আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। কয়েকদিন আগে আমি একটু লম্বা দূরত্বে আমি প্রচুর রিক্সায় চড়ি, একজন রিক্সা পুলার নিলাম, অনেক বেশি বয়স তাও না। কিছু দূর যাওয়ার পর উনি থেমে গেলেন, ভাই আমি যেতে পারছি না, আপনি আরেকজনকে নেন। আমি থামলাম, তার সাথে একটু কথা বললাম। তাদের আর্নিংও কিন্তু কমে গেছে, কারণ একটা তাদের ভাষা একটা খ্যাপ দেওয়ার পর তাদেরকে দীর্ঘ সময় তাদেরকে রেস্ট নিতে হয়, এবং ফলে তার এটাও হচ্ছে না কি আমরা কি পেরেছি, বা আমরা কি আমাদের মাথায় এটা ন্যূনতম কখনো ছিল যে আমরা এই মানুষগুলোকে কিছু ফিনান্সিয়াল হেল্প দেবো? শুধু এরা না, ওই যে দিনমজুর রাজমিস্ত্রিরা আছে, প্রচণ্ড তাপে তারা বাইরে কায়িক পরিশ্রম করছে। আমরা কি রাষ্ট্রের জায়গা থেকে, আমরা তো খুব উন্নয়ন হয়েছে, আমরা অনেক বড় লোক হয়ে গেছি, আমরা কি পেরেছি যে এই মানুষগুলোর জন্য আমরা ফিনান্সিয়াল সাপোর্ট দেবো যে ঠিক আছে এই কয়েকদিন তুমি কাজে যেও না বা কাজ কমভাবে করো, সো দ্যাট তাকে আমরা ওই সাপোর্ট আমরা আজ পর্যন্ত করি নাই। আমরা কি এটা করেছি যে এই মানুষগুলো বাইরে আছে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা, পানীয়ের ব্যবস্থা করা? বিশেষ করে হিটস্ট্রোক তো তাপে আপনি যথেষ্ট যদি খানো, মানে জলীয় অংশ, যেমন ধরুন এখন স্যালাইন খাওয়ার কথা আমরা বলি, সেটাও যদি যথেষ্ট খানো তারপরও আপনার পক্ষে হিটস্ট্রোক হয়ে যেতে পারে, কিন্তু এটা ঝুঁকি কমাবে। আপনি ডিহাইড্রেটেড সিরিয়াসলি যখন হয়ে যাচ্ছেন না, আমরা কি দেখছি যে সরকার বিনা পয়সায়, আবার এখানে একটু ডাক্তার হিসেবে বলেও রাখি, আপনারা অনেকে ভুল করেন, দিনে অনেক স্যালাইন খেতে থাকেন, আপনি কিন্তু অনেক স্যালাইন খাওয়া 2-3টা খেয়ে ফেলছেন, আপনি অত পরিশ্রম করছেন, এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আপনার শরীরে সোডিয়াম পটাশিয়াম বেড়ে গিয়ে আপনার লাইফে থ্রেটনিং তৈরি হতে পারে। কিন্তু বলছি ধরো রিক্সা পুলাররা যারা আছেন তাদেরকে সরকার বিনা পয়সায় দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, স্যালাইন বিতরণ করছে, এবং তাকে সেটা যে সে যাতে খাচ্ছে এটা এনশিওর করছে। আপনি এগুলো করছেন না। ফাইনালি এই যে ঢাকার কথা, আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট আসলো, ঢাকার 90% এরিয়া হচ্ছে প্রচণ্ড ঝুঁকিতে আছে এই তাপের কারণে। আমি যদি লম্বা কথা বলি, আমাদের এই যে গাছ কাটি, 10 কাঠার এখানে অনেক বিরাট বিরাট ফ্ল্যাট হচ্ছে, লোকজন থাকছে, আমি যদি এই প্রশ্ন করি আমরা কি এই সরকার অন্তত যতদিন ক্ষমতা আছে 15 বছর, আমি চ্যালেঞ্জ করছি, এমন কোনো পদক্ষেপকে আমরা নিতে দেখেছি যেটাকে ডিসেন্ট্রালাইজেশনের চেষ্টা হয়েছে? আপনি ঢাকা কেন আজকে এই অবস্থা? আমি একটু যুক্ত করে দিই, সেটা হচ্ছে যে আমরা যে রাজুক থেকে অনুমোদন দেই যে বড় বড় হাইরাইজ বিল্ডিং, সেখানে কি পরিবেশের কথা মাথায় রেখে দেই কিনা বা কোনো শর্ত দিয়ে দেই কিনা? তাও তো শর্ত আছে, চমৎকার সব শর্ত আছে। 30% জায়গা ফাঁকা রাখতে হবে, ওটা করতে হবে, সেটা সব শর্ত আছে, কিন্তু আমরা কেউ মানি না। গাছ লাগানো কিংবা কিন্তু আমি পাল্টা একটা কথা বলছি, আপনি এগুলো করে কোনোদিন ঠেকাতে পারবেন না। আপনার মূল সংকট হচ্ছে আপনি সবকিছু ঢাকার কেন্দ্রিক করে ফেলেছে। এটা দীর্ঘদিনের আলোচনা। তারা ধরুন চিটাগং শহর খুব ভালো চেনেন, ঘটনাচক্রে আমি আমার এইচএসসি কলেজ পড়েছি চিটাগং শহরে। বাংলাদেশে ফার্স্ট আর সেকেন্ড সিটির ডিফারেন্স, রাজশাহী, খুলনা, আপনি যদি চিন্তা করেন, অথচ আপনি একটা অন্য দেশের কথা চিন্তা করেন তো ভারতে কতগুলো সিটি আছে যেগুলো কম্পেয়ারেবল, একই সাইজের অনেক আছে, পাকিস্তানে আছে পর্যন্ত, কিন্তু আমাদের এখানে দেখবেন নাই। তো আপনি সব যখন সেন্ট্রালাইজ ঢাকায় করবেন, আপনি কোনো রকমভাবেই আসলে এগুলো করবেন, আপনার জলাভূমি পূর্ণ হবে। এই জলাভূমির উধাও হয়ে যাওয়া, তাপ বেড়ে যাওয়ার একটা বড় কারণ, ফাঁকা জায়গা চলে যাওয়া, গাছ কমে যাওয়া, গাছ চলে যাওয়া, এগুলো সব কিছু আসলে এটার সাথে জড়িত। সুতরাং যতদিন পর্যন্ত আপনি দীর্ঘমেয়াদে ওই কাজটা করবেন না, এগুলো আসলে হবে না। সুতরাং এটার সঙ্গে শুধু তাপের কারণে না, আপনার যদি ভূমিকম্প হয় তখন কিন্তু দুর্যোগটা আরো ভয়াবহ মাত্রায়, একদম ভূমিকম্পের দুর্যোগ হবে, এবং আরো অনেক আলোচনা আসতে পারে। বেশ কিছু এত বেশি মানুষ আসার কারণে আমরা
আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার এত বেশি তুলছি, কয়েকদিন পর water। পানিও পাবো না, এবং ভূমিকম্পের ফলে ওই ক্ষেত্রে যেটা হয় ভূমি ধস হয়ে যায়। মানে আমাদের সব কিছু মধ্যে কথা আমরা সব কিছু ঢাকায় এনে একত্র করেছি এবং আমরা বলছি তুমি ঢাকায় আসো, এবং আমি দেখেছি যে মানুষটা গ্রামে কিছু করতে পারছে না, তার খাবার অবসর, তার মাথার পারসেপশন হচ্ছে আমি ঢাকায় চলে গেলে কিছু একটা করতে পারবো এবং খেয়ে পরে বাঁচবো, এবং সেটা সত্য। সুতরাং আপনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঢাকায় নিয়ে আসছেন। আমি একটা উদাহরণ দিই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে ঢাকায় কেন পড়তে হবে খুব চিন্তা করেছি। সব তো শেষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাবে, যেই দেশে দেশে যেই কলেজেই পড়ুক না কেন। আমি একদিন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, ও বলল ঢাকায় আসলে ওর আসলে যে সাবজেক্ট পড়ছে ওটা দিয়ে চাকরি পাবে না, সে জানে, সে বিসিএস পরীক্ষা দেবে, কিন্তু ঢাকায় আসে সে টিউশনই করতে পারে, ওই টিউশনি দিয়ে নিজে সার্ভাইভ করতে পারে। এবং আমরা অনেকে জানি না এসব ছেলেরা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, সবকিছু সবকিছু। ও ঢাকাতে থাকলে টিউশনি করে নিজে বাঁচবে, পরিবারকে সে চালাতে পারবে। আমি আপনার এই তাপ দুর্যোগ নিয়ে সতর্কতা এবং প্রস্তুতির কথা আরো শুনতে চাই আমি, এবং একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা একটি ছোট্ট বিরতি নিতেই হচ্ছে আমাদেরকে। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। দুজন অতিথি আছেন স্টুডিওতে। আমরা সরাসরি আবারও আলোচনা যেতে চাই। শুনছিলাম ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে আসলে আমাদের যে সতর্কতা প্রস্তুতি, এই যে তাপ দুর্যোগ চলছে সারা দেশে, এই নিয়ে যদি আপনি কিছু বলেন এবং শেষ করেন। হ্যাঁ, আমি শেষ করি। আমি আগের কন্টিনিউশন যে জায়গাটা ছিলাম, যে আমাদের অ্যাট এনি কস্ট, আমাদের ঘটনাচক্রে ছোট দেশ, তারপর আমরা তো সিঙ্গাপুর না, সিঙ্গাপুর তো একটা সিটি স্টেট, তারা তাদের তাপ ম্যানেজমেন্টের জন্য নানান রকম কাজ করতে পেরেছে। আমরা তো এখনও যে বলছিলাম আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারি, আমাদের যথেষ্ট রকম সুযোগ সুবিধা বিভিন্ন জায়গায় যদি আমরা প্ল্যান করি, আমরা যদি মিন করি যে আমরা এটা করব, তাহলে আমরা অনেক সমস্যা কমিয়ে ফেলতে পারবো। আমাদের এই যে যাবতীয় চাপ, আমি যে বলছিলেন যে আপনি রেগুলেশনস দিতে পারেন, কিন্তু বাংলাদেশের মতো দেশে এই রেগুলেশনসগুলো কাজ করবে না। র্যাদার আপনি ঢাকায় থাকার চাহিদাটা কমিয়ে দেন। আপনি আসলে খুব মানে ইচ্ছে করে আনন্দ করে মানুষ ঢাকায় চলে আসে তা না, অনেক মানুষের, এই যে একটু আগে বলেছিলাম যে একটা ছাত্র টিকে থাকতে পারছে না অন্য জায়গায়, সেই সঙ্গে অর্থের উৎসগুলোকেও কিন্তু ডিসেন্ট্রালাইজ করা উচিত সবার আগে। মূল ব্যাপার সেটাই, মূল ব্যাপার আপনার আর্নিংটাকে নিয়ে যান। আমরা প্রায় বলি এটার সময় নারীর টানে যাচ্ছেন, মানে মানুষ না এখনো তার নারী একটা আলাদা জায়গায় আছে মনে করে, ঢাকাকে আসলে সে খুব ভালোবাসে তা না। সো আপনার উপার্জন যদি নারীর জায়গার কাছাকাছি হয়, আপনি ঢাকায় আসবেন না তো আসলে। তখন আপনি সপ্তাহে সপ্তাহে আপনার নারীর কাছে যেতে পারেন। আপনি যদি করতে যান, আপনি কিন্তু প্রতি সপ্তাহে ছুটির সময় আপনি আপনার যার কাছে, বাবা মায়ের কাছে গিয়ে অল্প দূরত্ব, 1-2 ঘন্টা দূরত্ব আপনি যদি চলে যেতে পারেন, আপনি এগুলো করতেন তো। সো ওটা করা খুব জরুরি। অ্যাট দ্য সেম টাইমে যে বললাম যে পরিমাণ আমরা কনজেস্টেড হয়ে গেছি, এর মধ্যে এখন আমরা যাতে মানুষকে একটু আরাম দিতে পারি। এখন বিপদ জায়গায়, যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে এখন বিদ্যুৎ গরমের প্রধান ইস্যু না, এখন গরমের সাথে খুব সিরিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের সংকট। আপনি দীর্ঘদিন ধরে পাপ করেছেন এটা যে আপনি ডলার রিজার্ভ আপনার পাচারের কারণে, অপচয়ের কারণে, দুর্নীতির কারণে এই জায়গায় এসে ঠেকেছে। এখন আপনি প্রয়োজনীয় জ্বালানি কিনছেন না, আপনার প্রচুর বিদ্যুৎ কেন্দ্র বসে আছে, ক্যাপাসিটি আপনার সর্বোচ্চ বিদ্যুৎ যতটুকু দরকার তার প্রায় দ্বিগুণ ক্যাপাসিটি আপনার আছে, কিন্তু আপনি এখন জ্বালানি কিনতে পারছেন না। ফলে মানুষ চরম সংকটে আছে। প্রচুর 1800 মেগাওয়াটের বেশি লোডশেডিং গতকালই হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ আসছে, যে ফান্ডটা সবাই করছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি। যদি শেষ করেন তাহলে অন্য প্রশ্ন। সুতরাং এখন সরকারের জায়গা থেকে কি করতে পারতেন, প্রচুর চাপ থাকুক, কিন্তু আমি অন্তত বিদ্যুৎটা একটু আনইন্টারাপ্টেড রাখার চেষ্টা করি, কারণ ফ্যানেও আসলে যথেষ্ট রকম সাপোর্ট হচ্ছে না, যেখানে ফ্যান থাকে না। গ্রামে মানুষজনের সাথে কথা বলেছি, কেউ কষ্ট করে আইপিএস কিনেছেন, চার্জের ফ্যান কিনেছেন, কিন্তু ওটা চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ থাকে না, সারা রাত জেগে বসে থাকছেন, সেই মানুষটা আবার পরের দিন সকালে কাজে বেরোতে হচ্ছে। তো এই জায়গায় যেখানে যেটুকু সরকারের হাতে আছে, আপনি এখন কি করবেন জানেন, সরকার যাই ঘটুক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যাই ঘটুক করোনা, ঠিক এখন যাই ঘটুক গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, যাই ঘটুক ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এটা দিয়ে আপনি আসলে পার পেতে পারেন না। আমাদের জায়গা থেকে আমাদের নিশ্চয়ই আমাদের করতে হবে, সেটি নিশ্চয়ই সরকার করবেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। উপজেলা নির্বাচন, এখন আমাদের সারা দেশে উপজেলা নির্বাচন, যদিও 4টি ধাপে নির্বাচনটি হবে। 8 মে প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে মাদারীপুরে, মেহেরপুরে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে একদম সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেও কিন্তু বলা হয়েছে যে যারা স্বজন রয়েছেন তাদেরকে যেন বারণ করা হয়েছে নির্বাচনে না যেতে। কিছু বসেছে, কিছু বসেনি। সংঘর্ষ বাড়ছে, যত ঘনিয়ে আসছে। কেন হচ্ছে বা কেন কমছে না? 30 তারিখ অর্থাৎ আগামীকালই আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক আছে, সেখানে হয়তো অনেক সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলবেন? আমি জাহিদের একটু কথা বলতে চাই। মানে আসলে জাহিদ যখন কথা বলতে চাই খুব ভালো বলে,
কথা বলতে বলতে যেটা হয় একটু সরকারকে যদি একটু ইয়ে না করে, আঘাত না করে, তাহলে হয়তো তার টকশোটা খুব পরিপূর্ণভাবে হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে যেটা বলেছেন যে গ্লোবাল ওয়ার্মিং যদি বলি, ইউক্রেন কিংবা কোভিড, সব কিছু মিলিয়ে কিন্তু এগুলো কিন্তু অস্বীকার করার মতো না, এগুলো কিন্তু একটা বিষয়। এই যে পৃথিবীতে কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন না। একটা কথা প্রচলিত আছে হলো নগরে আগুন লাগলে কিন্তু দেবালয় অক্ষত থাকে না। তো সুতরাং নগরে আগুন লেগেছে মানে পৃথিবীতে যে অস্থিরতার যে বিষয়টা আছে সেটা আমাদের দেশেও কিছু না পড়েছে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়টা, যেমন আজকে প্রথম আলো যে রিপোর্টটার কথা বলেছে, ওটাও কিন্তু আমি সকালে খুব মনোযোগ দিয়ে পড়লাম। এটাও কিন্তু এই বাস্তবতা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এটাও তো আমরা কোনো না কোনোভাবে, এই যে বললাম 20% বনায়নের প্রয়োজন, আমাদের আছে 2%। পাশাপাশি আপনি একটা কথা বলেন যে মানে রাজুকে যে বিল্ডিং করার ক্ষেত্রে যে সমস্ত বিধিনিষেধ দেয়, আসলে কিন্তু চমৎকার কিছু বিধিনিষেধ আছে। গ্রিন এরিয়া থাকতে হবে, এতটুকু ছাড়তে হবে, সব কিছু মিলিয়েই কিন্তু হয়। কোনো না কোনো কারণে কোথাও কিছু দুর্বলতা আছে, এটা অস্বীকার করার মতো না। আর পাশাপাশি আরেকটা কথা বলতে জাহিদ বলেছেন যে উন্নয়নের যে বিষয়টা, উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার মতো না। যেমন আমি যদি বলি আজকে বিশেষ করে দিয়াবাড়ি থেকে যে মতিঝিল যারা মেট্রো রেলের যাত্রী, তারা কিন্তু আমি মনে করি এই গরমে সবচেয়ে স্বস্তিতে জীবনযাপন করছেন। কারণ এত বড় একটা জার্নিতে তারা একদম মিনিমাম কোনো কষ্ট ছাড়া তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন, এবং ওই এরিয়াতে যারা আছেন তারা কিন্তু খুবই এনজয় করছেন। আমি মনে করি ঢাকা শহরকে মেট্রো রেলের আওতায় কিন্তু, যেটা আমরা শুনছি পুরান ঢাকায়ও যাবে, পাশাপাশি আমরা 300 ফিট থেকে ভাটারা যে রোডটা গেছে ওখানেও হবে। সব কিছু মিলিয়ে কিন্তু এটা একটা বিশাল একটা কর্মযোগ্য, এবং এটা যদি আসে আমরা কিছুটা হলেও স্বস্তি পাবে নগর জীবনের মানুষ। আর আরেকটা যেটা উপজেলা নির্বাচন এখন চলছে কিন্তু, এবং গ্রামে গঞ্জে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে, এবং আমার উপজেলায় কিন্তু দ্বিতীয় ধাপে তো নিশ্চয়ই সবার জন্য হওয়া উচিত। আপনি আগে যে বিষয়টি বলছেন, অন্যদিকে কিন্তু হিট স্ট্রোকও মারা না, গেছে। অবশ্যই 18 জন মারা গেছেন, 2 জন শিক্ষক মারা গেছেন। এগুলো তো এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ কোথাও নেই। এটা দিনের মতো একটা সত্য ঘটনা। এবারই প্রথম আমরা এই ধরনের একটা হিটের মুখোমুখি হয়েছে। উপজেলা নির্বাচন, আচ্ছা, উপজেলা নির্বাচন যেটা হয়েছে দ্বিতীয় ধাপে, কিন্তু আমি আমার যে উপজেলাটা আছে হাটহাজারী উপজেলা, দ্বিতীয় ধাপে হবে, এবং প্রথম ধাপ তো শুরু হবে সম্ভবত 8 তারিখ, দ্বিতীয় ধাপে 11 মে, থার্ড মনে হয় 21 মে, এভাবে। তো আসলে আর আপনি যেটা বলেছেন, আমাদের একটা ইঙ্গিত ছিল যে মানে আত্মীয় স্বজনরা যেন ইলেকশন না করে। আত্মীয় স্বজন অনেকেই কিন্তু বসেও গেছেন, এবং যারা মনে করেছেন তাদের সক্ষমতা নেই, যারা মনে করেছেন শুধুমাত্র তার আত্মীয় স্বজন কিংবা তার ভাই মন্ত্রী কিংবা এমপি সেই ব্লেসিংয়ে সেই হতে চেয়েছিল, সেখান থেকে অনেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই, অনেক সময় দেখা যায় কি আমরা 3 ভাই রাজনীতি করি, কোনো না কোনোভাবে আমরা খুব অ্যাক্টিভ পলিটিক্স করি, আমাদের 3 জনেরও রাজনীতির বয়স 20 থেকে 30 বছরের। এক্ষেত্রে কিন্তু যদি আমি যদি কোনো ইউনিয়ন পরিষদ বলি, যদি বলি মেয়র, পৌরসভার কিংবা সিটি কর্পোরেশনের মেয়র, কিংবা যা হয় এমপি মন্ত্রী যা, কিন্তু থাকতেই পারে, তো তার ভাই রাজনীতি করতে পারবে না, এটাও কিন্তু আবার আমার কাছে মনে হয় না যে খুব বেশি ইয়ার ব্যাপার। এটা খুব বেশি আমার কাছে ভালো মনে হয়নি। কিন্তু এটা তো আপনাদের দল থেকে বলা হয়েছে, যেই বাস্তবতার কারণে বলা হয়েছে। বিশেষ করে আমরা সবাই জানি নাটোর একটা ঘটনা ঘটেছে। স্বজনদের নিয়ে কেন এত শঙ্কা, একটু কি বলবো? হ্যাঁ, কিছু মানুষ আছে যারা এমপি হয়েছেন, তারা চাই সব কিছু তার দখলে থাকতে হবে। এটা কিন্তু আমি স্বীকার করি। তারা দখলে রাখতে গিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে, মানে উপজেলা নির্বাচনে যে চেয়ারম্যানটা হবে এটা আমার পাশে থাকতে হবে, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান হবেন উনিও কিন্তু আমার পাশে, কিংবা ওরা আমার হতে হবে। এই যে আমার মানুষ তৈরি করতে গিয়ে এই সমস্ত একটা সংকট তৈরি হয়। সংসদ সদস্যের ছেলে বা ভাই যখন নির্বাচনে দাঁড়ায়, তখন কি অন্য কারো জয়ী হয়ে আসার সম্ভাবনা সেটা কতটা থাকে? না, আমি বলি এখন তো নির্বাচনটা হবে তো আর না, মানে এটা স্থানীয় সরকার নির্বাচন, জয়ী হওয়া এখানে নির্বাচনে জনগণ যাকে বেছে নেয় সেই জয়ী হবে, এটা হলো আমি বিশ্বাস করি। এবং সেটা যেই হোক, এমপি মন্ত্রী ভাই যে সবসময় জয়ী হয়ে আসছেন তাও না, আর এখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার করার সুযোগ নেই। কিন্তু একটা জিনিস কি জানেন, আমার সবচেয়ে নিজের কাছে প্রশ্ন জাগিয়ে বোধের যে বিষয়টা, এমপি হয়েছে আমি, আমার ওয়াইফ থাকবে আবার পৌরসভার চেয়ারম্যান, এটা তো হতে পারে না। আমি মন্ত্রী, আমার ফ্যামিলির আমার ছেলে থাকবে পৌরসভার মেয়র কিংবা উপজেলা চেয়ারম্যান, এই জিনিসগুলো না আমার ভিতরে যায় না। আমি জানি না কেন তারা এই জিনিসটা তৈরি করেন। ওই যে বললাম একটা মাইমেনের যে বিষয়টা আছে, সেই মাইমেনের কারণে হয়তো তারা সৃষ্টি করে। কিন্তু আমি দেখলাম যে আমাদের দল থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বসিয়ে দেওয়ার যে বিষয়টা, এবং প্রথম ধাপে যারা ইলেকশন করতে চেয়েছিল তারা বসে গেছেন, অনেকেই বসে গেছেন, এবং কালকে যারা দ্বিতীয় ধাপে নির্বাচনে কিন্তু কালকে কিন্তু সর্বশেষ প্রত্যাহার করার সুযোগ আছে। আমার মনে হয় যেহেতু 7টায় আওয়ামী লীগের মিটিং আছেন, এবং ওই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সভাপতিত্ব করবেন, তিনি কিন্তু কালকে হয়তো একটা দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। এর মধ্যে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক কাদের ভাই কিন্তু অনেক কথা বলেছেন, এবং গণমাধ্যমে সব কথা বলে এসেছেন, এবং চেষ্টা করা হচ্ছে আমাদের দলীয় শৃঙ্খলা রক্ষার্থে যা যা করা দরকার সেগুলো কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। এবং এই ক্ষেত্রে প্রথম ধাপের যারা মানে অনেক মন্ত্রী, বিশেষ করে নাটোরে যে ঘটনা ঘটেছে ওখানে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছে, তিনি কিন্তু আর নির্বাচন করছেন না। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? না, ব্যবস্থা সাংগঠনিক নিশ্চয় কোনো ব্যবস্থা, সাংগঠনিক উনি তো সাংগঠনিক যদি দায়িত্ব থাকে হয়তো দল যদি নির্বাচন কমিশনের কালকে দায়িত্ব ছিল,
নির্বাচন কমিশনের দায়িত্ব তো নির্বাচন তো শুরুই হয়নি এখনো, নির্বাচন কমিশনের দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো একটি দায়িত্ব ব্যবস্থা নিশ্চয়ই কোনো না কোনোভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা, ওইখান থেকে তো কথাটা উঠে এসেছে, গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমি পাশাপাশি আরও একটা কথা বলে ফেলি, এই যে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যে কথাটা বলা হয় অনেকেই বলে ফেলেন, এবং বিএনপি তো প্রতি মুহূর্তে বলেন, তাদের প্রেস কনফারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বলতেন। তাই গণমাধ্যমে যদি স্বাধীনতা না থাকে, এই বিষয়টা কিন্তু এসেছেন একজন মন্ত্রীর আত্মীয়কে ঘিরে ঘিরে এই সমস্ত ঘটনা, এবং আমরা সকলেই জানি তিনিকে, এবং এরপরে কিন্তু কোথাও হয়তো লুকোচাপার চেষ্টা করা হয়, এবং দলও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না আমাদের, এবং একটা ঘটনা ঘটেছে তার কারণেই সিদ্ধান্তগুলো কিন্তু এসেছে, এবং দলের ফোরামে আলাপ হয়েছে, এবং আমি গণমাধ্যম কর্মীরা কিন্তু আমাদের সাধারণ সম্পাদককে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন, তিনি উত্তর দিয়েছেন, এবং এরপরে শুরু হয়েছে আমাদের কিন্তু নানা ধরনের এই যে উদ্যোগ নেওয়া, তাদেরকে বসিয়ে দেয়, এবং অলরেডি শুরু হয়েছে এটা। কিন্তু আমাদের একটি বিরতি নিতে হবে। তবে আমি একটি প্রশ্ন রাখতে চাই ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে, যে এই যে অন্তর্দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ বা এবারের উপজেলা নির্বাচন ঘিরে যাওয়া হচ্ছে আর কি, এটার মধ্যে আসলে অন্যান্য বারো তো নির্বাচন আসলে এই ধরনের সংঘাত সংঘর্ষ টুকটাক বা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে, কিন্তু এখানে আসলে ভিন্নতা কি খুঁজে পান বা রাজনীতিতে প্রভাবটা কি হতে পারে বলে মনে করেন? এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে একটি বিরতি নিতে যেতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা যে প্রশ্নটি রেখেছিলাম ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে, আসলে এই অন্তর্দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ যেটি প্রতিবারে নির্বাচনের সময় হয়ে থাকে, এবারে আপনি ভিন্নতা কি দেখছেন? রাজনীতিতে এর কোনো প্রভাব থাকবে কিনা? খুব সিরিয়াস কতগুলো ভিন্নতা আছে। এর আগে সালাউদ্দিন ভাই যেটা বললেন, আপনি একটা প্রশ্ন তুলেছিলেন, একজন প্রতিমন্ত্রী শ্যালক যে কাণ্ড ঘটিয়েছেন, যে কাণ্ডের ওটা ফানি ঘটনা হয়েছে, উনি তো উইথড্র করেছেন, যাকে মানে নমিনেশন পেপার সাবমিশন থেকে ঠেকাতে চেয়েছিলেন উনি তো পেরেছেন, এবং উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর ফৌজদারি অপরাধ, যেটা ভিডিও ফুটেজও আছে, মানে এটা একটা বিরাট প্রমাণ আপনার হাতে আছে। সুতরাং আপনি মানে দলীয় ব্যবস্থা নিলেন, বসে যেতে বললেন, মানে বাংলাদেশ তাহলে মগের মুল্লুক। যিনি এটার ভুক্তভোগী তিনি যদি মামলা নাও করেন, স্টেট মামলা করবে, এবং ফৌজদারি প্রত্যেকটা অপরাধ আসলে আপনি স্টেটের সাথেই অপরাধ। কিচ্ছু হয়নি, কিছু হবেও না, আমরা খুব ভালো মতো বলতে পারি। আমরা বাংলাদেশ চিনি, বাংলাদেশ জানি, যেহেতু প্রকাশিত হয়ে গেছে তাই এটা নিলেন। কেন এই ব্যাপারটা আলাদা আমার কাছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে সরাসরিই করি, সালাউদ্দিন ভাই আশা করি জবাব দেবেন। আমি কথ্য ভাষায় বলি, মানে আওয়ামী লীগের এই পর্যায়ের লোকজন প্রধানমন্ত্রীকে কোটানকোট পাত্তা দিচ্ছেন না, আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। জনাব ওবায়দুল কাদের দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রীকে বরাত দিয়ে রিপিটেডলি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন। আমরা এই প্রশ্নগুলোতে ঢুকছি না, আপনি এটা বলতে পারেন না। সালাউদ্দিন ভাই রাইটলি বলেছেন, আপনি তো রাজনীতি করতে পারেন, আপনার এটার আসলে সাংবিধানিক আইনি কোনো রাইট নেই, কিন্তু আপনি আপনার দলের মধ্যে ভেতরে ভেতরে বললেন এক কথা, আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছেন, আপনি আসলে ডিফাই করছেন আমাদের কনস্টিটিউশনকে, এবং এটা যদি করে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার মানে মাঠে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের লোকজন যা তা করে বেড়াবে, সেটাকে ঠেকানোর ক্যাপাবিলিটি প্রশাসনের নাই। ক্ষমতায় তো আপনি আছেন, আমরা অন্তত আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমরা জানি, তাহলে কি আপনি ক্ষমতায় নাই? আপনি কি পারছেন না ওদেরকে কন্ট্রোল করতে? পুলিশ নাই, প্রশাসন নাই। আপনি না খুব বলতেন নির্বাচন কমিশন নির্বাচন করবে আর প্রশাসন সব কিছু সাহায্য করবে, কোথায় গেল এসব কথাবার্তা? তাহলে হলো না তো, আপনি তো হাল ছেড়ে দিলেন। তাই যদি প্রশ্ন হয় সংসদ নির্বাচনের সময় আত্মীয় পরিজন কি পরিমাণ, এবং প্রধানমন্ত্রীর আত্মীয় পরিজন কি পরিমাণ ওখানে পার্টিসিপেট করেছেন, এসব প্রশ্ন আসে, আমি যেদিকে সরিয়ে রাখি। আমি যে কথাটা বলতে চেয়েছি, এই ঘোষণার পর তো সরে নাই আসলে। আমি আপনাকে ডেটা দিয়ে কথা বলি। প্রথম পর্বে 25 জন আত্মীয়, এমপি এবং মন্ত্রীদের 25 জন আত্মীয় দাঁড়িয়েছিল। এই চাপের পর 3 জন মাত্র মনোনয়নপত্র প্রত্যাহার করেছিল, 22 জন করে নাই। দ্বিতীয় ধাপে 35 জন আছে চেয়ারম্যান পদে, আমি অন্য পদের কথা বলছি না। মজার ব্যাপার, এখন পর্যন্ত একজনও প্রত্যাহার করে নাই। সালাউদ্দিন ভাই বলছেন এই মিটিংয়ের পর যদি অনেক কঠোর চাপ টাপ দেওয়া হয়, আজকে আমি রিপোর্ট দেখলাম তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছে, কিন্তু আমার কথা সেই জায়গায় না। প্রধানমন্ত্রী কি পাওয়ারে নাই? দিস ইজ মাই কোয়েশ্চেন। ওনার বরাতে বলা হচ্ছে, আমরা পত্রিকায় এসছে না, জনাব শাহজাহান খানের সন্তান ছেলে নির্বাচন করছে জনাব ওবায়দুল কাদেরের সাথে, প্রকাশ্যে উনি কিভাবে রাফলি একটা পর্যায়ে জনাব ওবায়দুল কাদের তার আচরণ দেখে, উনি দলের এত বড় পদে থাকা মানুষ, দ্বিতীয় প্রধান মানুষ দলের কাগজে কলমে, তিনি বলছেন আপনি সবার সামনে এভাবে কথা বলছেন কেন? পত্রিকা একদম এগুলো অক্ষরে অক্ষরে। কিন্তু একটি বিষয়, স্বজনদের অনেকে তো জনপ্রিয় থাকতে পারে, তার তো নির্বাচন করার অধিকার আছে। একদম, আমি শুরুতে সেই কথাটা বলেছি, কিন্তু আমার কথাটা হচ্ছে এই জায়গায়, সেটা হচ্ছে এরকম একটা কথা প্রধানমন্ত্রীর বরাতে বলা হয়েছে, এবং এখনো কিন্তু ওই জায়গায় স্টিক করছেন যে না, এটা আমরা হতে দিতে পারি না।
তার মানে আমার মোদ্দা কথাটা কি, আমার ইন্টারপ্রিটেশন কেন আপনি প্রশ্ন করছেন এটা আলাদা কেন, আমরা নতুন একটা উপসর্গ পেলাম। উপসর্গ হচ্ছে প্রধানমন্ত্রীর বলা উক্তি 2-3 জন মানে নাই এক কথা, 2-3 জন মেনেছে। 25 জন আর 35 জন মিললে 60 জন হয়, 60 জনে 3 জন মেনেছে, তার মানে 5% অফ দ্য পিপল প্রধানমন্ত্রীর নির্দেশনা বা আদেশ মেনেছে। আমরা কি তাহলে বলতে পারি যে তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে দলগুলো, বা বিএনপিও সেম? বিএনপি কিন্তু আমি একটু ভিন্নতা দেখি, 79 জন বহিষ্কার করেছে। আমি এটাকে একটা ডিফারেন্স দেখি, কেন বলি, সরকারি দল আর বিরোধী দলের বিবেচনাটা একই না। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারাচ্ছে না তো কথাটা ঠিক না, কিন্তু সরকারি দলের না অনেক ক্ষমতা থাকে, বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় নাই। আমি একদম খোলাখুলি বলে ফেলতে প্রস্তুত আছি, বাংলাদেশে একটা দল ক্ষমতায় থাকা মানে তার নেতাকর্মীদের বহু রকম বেনিফিট কিছু কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেও পেতে পারে, কিছু কিছু বাইরেরও পেতে পারে। সো বিএনপি 17 বছর ধরে এই প্রসেসের মধ্যে নাই, তাই যে কেউ গেল। আওয়ামী লীগের এটার মধ্যে আছে, এবং আওয়ামী লীগের হাতে কোয়ার্সিভ পাওয়ার আছে, আপনি চাইলে যে কারো বিরুদ্ধে যে কোনো রকম অ্যাকশন নিতে পারেন। বিএনপিকে চাইলে পারে, আপনি তো কালো একজনকে গ্রেফতার করে ফেলতে পারেন। আসলে দেখেছি না আমরা, আওয়ামী লীগের লোকজনই অনেকে গ্রেফতার হয়েছে, আমরা জানি আসলে এগুলো এক ধরনের অন্তর্কোন্দলের ফলাফল হয়েছে। সো এই ঝুঁকির পরও আপনি কথা শুনছেন না, এই কারণে বিএনপি আর আওয়ামী লীগের ব্যাপারটাকে প্যারালাল করে ফেলাটা যৌক্তিক না। এ কারণে আমি বলছি ওনাদের মানে সালাউদ্দিন ভাইদের ন্যারেটিভটা কি, মানে প্রধানমন্ত্রী ভীষণ শক্তিশালী, প্রত্যেকটা স্বৈরাচারে তাই করতে হয়। আপনি একজন হিটলারকে সামনে আনছেন, আপনি কিম জং উনকে আনছেন, আপনি পুতিনকে আনছেন, যে ফর্মের আপনি যদি অথরিটারিয়ান হয়ে উঠতে চান, সেটার মূল বিষয় হচ্ছে একজন ব্যক্তি। এমনকি আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও যদি চান অথরিটারিয়ান উঠতে, নরেন্দ্র মোদী নিজে বলছেন আমার 56 ইঞ্চি বুকের ছাতি, 14 সালে যখন ইলেক্টেড হচ্ছেন। সো উনি ওনার শারীরিক শক্তি দেখাতে চান ব্যক্তি হিসাবে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রীকে কিন্তু তারা এই ন্যারেটিভ তৈরি করেছেন, যিনি ভীষণ শক্তিশালী, ওনার ভীষণ নিয়ন্ত্রণ আছে, উনি সব ম্যানেজ করতে পারেন। উনি ভারত ম্যানেজ করেন, চায়না ম্যানেজ করেন, একই সাথে ভারত চায়না ম্যানেজ করেন, রাশিয়া ম্যানেজ করেন, আমেরিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, দেশের মধ্যে সব কিছু ওনার হাতে। কিন্তু দেখলাম আমরা, এটাই বিরাট ব্যাপার, এই যে সর্বশক্তিমান এক ধরনের ন্যারেটিভ ওনার পক্ষে তৈরি হয়েছে, সেটা তো ভেঙে গেল। আমি অন্তত তাই দেখছি দূর থেকে। আর আসবো আপনার কাছে, আমি আবারও আসতে চাই আপনার কাছে। তবে মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ওনার বিষয়গুলো যদি কিছু বলেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে যে তৃণমূল কি আসলে নিয়ন্ত্রণটি হারাচ্ছে, মানে আওয়ামী লীগ বিএনপিও যদি বলি যে তাদেরও 79 জনকে বহিষ্কার করতে হয়েছে, কথা শুনছে না নির্বাচনে না যাওয়া সত্ত্বেও? না, আমি বলি আসলে সংখ্যা কতটা দেখছেন? জার্নালিজমে কিন্তু একটা কথা আছে, মানে কমিউনিকেশনের কথাটা হলো, গ্রুপ যতই বড় হবে কনফ্লিক্ট তত বাড়তে থাকে। তো আমাদের অনেক বড় একটা দল, অনেক প্রাচীন একটা দল, এখানে কিন্তু কনফ্লিক্ট আছে, ছোট ছোট প্রত্যেকটা জায়গায় আছে, এটা অস্বীকার করার মতো না। আমি যদি বলি প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু 2টা গ্রুপ আছে, সভাপতির একটা গ্রুপ থাকে, সাধারণ সম্পাদকের একটা গ্রুপ থাকে, পাশাপাশি বলে আবার থার্ড একটা গ্রুপও থাকতে পারে। এরকম কিন্তু বাংলাদেশের সর্বত্রই কিন্তু এই জিনিসটা বিরাজমান, এটা অস্বীকার করবো না। কিন্তু পাশাপাশি এটাকে কতটুকু নিয়ন্ত্রণ রেখে আমরা চলতে পারি। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন যাবত এই দলের কিন্তু প্রধান হিসেবে আছেন, এবং তিনি একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, তিনি তার বাবার কাছ থেকেও দেখেছেন। পাশাপাশি উনি যখন প্র্যাকটিক্যালি দলটা চালাতে এসেছেন, তিনি সেই 1981 সালে 17 মে থেকে শুরু করে আজ অবধি উনিও কিন্তু এগুলোর সাথে কোনোভাবে কোনো না কোনোভাবে এগুলোকে কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো মোটামুটি ওনার রক্ত আছে। এবং দিন শেষে উনি যে সিদ্ধান্তটা দেন, সেই সিদ্ধান্ত মানতে সবাই বাধ্য, যেভাবেই বলি না কেন আমাদের দলে। বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় বিউটি হলো তারা আদর্শের ক্ষেত্রে কখনো কোথাও মাথা নত করে না, এবং আমাদের সেই যে লড়াই সংগ্রামগুলো কিন্তু আমরা একসাথে করেছি। তো দিন শেষে যে আমাদের অতীতের যে ঘটনাগুলো থাকে, যেটা আমরা সামনে যখন নিয়ে আসি আমরা এক হয়ে যেতে পারি। তো এই যে আমাদের উপর যে অত্যাচার নিপীড়নগুলো চলেছিল যখন আমরা দলের ইয়েতে ছিলাম, 75-এর পর থেকে শুরু করে আমরা যেভাবেই নির্যাতনের শিকার হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, সুতরাং এগুলো কিন্তু আমরা কেউ ভুলিনি। যার কারণে আমরা দিন শেষে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হই, এবং তৃণমূলের যে কন্ট্রোল, যে বিষয়টা আপনি বলেছেন, সেটা কিন্তু কখনোই নিয়ন্ত্রণটা হারাবে না, আমি আমার বিশ্বাস এটা। এবং এখনো আছে 5 বছর আগে নির্বাচন, এবারও নির্বাচন হচ্ছে, তখনকার অন্তর্কোন্দল দ্বন্দ্ব এখন কি সেটা বেশি বলে মনে হয়? এবার একটু বেশি হয়েছে এটা। যেরকম গত বছর যেটা হয়েছে, আমাদের নৌকার একজনই প্রার্থী ছিল, তো যার কারণে দল যাকে নমিনেশন দিয়েছে আমরা যেভাবেই হোক তাকে জেতানোর জন্য সবাই একমত হয়েছে এবং চেষ্টা করেছে সবাই মিলে। এবং দিন শেষে গেছে কি, কোথাও আমরা হেরেছি, কোথাও জিতেছি, কিন্তু চেষ্টাটা করেছি আমরা। এবং আজকে যেটা হয়েছে, কিন্তু নৌকার কোনো নির্দিষ্ট প্রার্থী নেই, যে কোনো নাগরিক রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে কোনো নাগরিক কিন্তু নির্বাচন করতে পারবে, এবং ওখানে কিন্তু সেই অধিকার বলে কিন্তু সবাই নির্বাচন করছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের কিছু আত্মীয় স্বজন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা তো আমি বললামই, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো উঠে এসেছেন। আমি জাহিদের একটা কথার জবাব দিতে চাই, তিনি বলেছেন জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী অনেক আত্মীয় স্বজন কিন্তু নির্বাচন করেছেন, কিন্তু এই কারণেই কিন্তু আমি ওইটা বলেছিলাম, আমার অনেক আত্মীয় স্বজন যদি অ্যাক্টিভ পলিটিক্স করে থাকে, আমি কেন তাদেরকে এই সুযোগটা দিব না। আমি যদি বলি, যেমন আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ হল শেখ সেলিম,
কাছের মানুষ, ওনার পারিবারিক একজন আত্মীয়। শেখ সেলিম কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন এবং উনি একদম 75-এর পরে, আমি 75-এর আগে উনি ছাত্র রাজনীতি করেছেন নাই বা বললাম, আমার বেড়ে উঠে দেখেছি উনি একজন নেতা হিসেবে আমি দেখেছি। তো এখন কোন অধিকার বলে ওনাকে নমিনেশনটা দেওয়া হবে না, কোন অধিকার বলে উনি এমপি হতে পারবে না বাংলাদেশে? তো উনি কোনো জায়গায় জনপ্রতিনিধি যোগ্যতা রাখে। তো এই ধরনের যদি আত্মীয় স্বজন বলে এটা কিন্তু আসতেই পারে ওনারা। পাশাপাশি যদি বলি, সম্ভবত খাজা নাজিম যখন দায়িত্বে ছিলেন তখন তার 37 জন আত্মীয় কিন্তু কোনো না কোনোভাবে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তো এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে এসেছে। তো এবং হয়েছে মানে আমরা ওইটা কখনোই চাই না এই আত্মস্বজনগুলো যেন কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে কোথাও। এই ব্যাপারে কিন্তু আমরা সবসময় সতর্ক থাকি। এখন যেটা হয়েছে এই নির্বাচনকে ঘিরে, সেই নেতিবাচক কিছু ঘটনা ঘটেছে বলে এই সিদ্ধান্ত নিয়ে আসছে এবং আজকে আমরাও আলাপ করছি। এবং দেখেন, বিএনপি নির্বাচনে আসছে না, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে বিএনপির অনেক তৃণমূল কর্মীরা নির্বাচনের জন্য উৎসাহী এবং তাদের মনে 79 জনকে মনে হয় এই পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কেন করছে সেই জন্য। এখন বিএনপি নির্বাচনে জানি একান্ত বিএনপির বিষয়। এতে কোনো প্রভাব পড়ছে কিনা যে বিএনপি নির্বাচনে সামগ্রিকভাবে আসছে না? বিএনপি তো 14 সনে নির্বাচন করে নাই এবং বিএনপি মনে করেছিল এই সরকার টিকবে না। 14 বছর থেকে আমরা 18তে আসলাম, বিএনপি নির্বাচন করেছে, তারপর বিভিন্ন অজুহাতে তারা অর্ধেক পদে গিয়ে আবার সংসদে চলে আসলো। এতে আওয়ামী লীগের কোনো লাভ ক্ষতি কিছু না? লাভ ক্ষতি আমি বলবো না, বিএনপি আসলে আরো ভালো হতো আমি মনে করছি। বিএনপি আসে নাই লাভ ক্ষতি বলবো না, বিএনপি আসলে খুবই ভালো হতো। আমি মনে করি গণতন্ত্রের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো এবং আরও যদি বলি শক্তিশালী একটা কাঠামোর মাধ্যমে আমরা কিন্তু একটা সংসদ পরিচালনা করার যে বিষয় ওটাও থাকতো। তো বিএনপি এখন আসেন, এটা বিএনপির একান্ত নিজস্ব বিষয়। আর হল বিএনপির যে বিষয়টা এখন দাঁড়িয়ে গেছে, তারা না বলার যে বিষয়টা, তারা মনে করছে তাদের এটাই বড় একটা শক্তি, এই শক্তি দিয়ে তারা কিন্তু আগামীতে অনেক বড় একটা জয়ের জন্য অপেক্ষা করছে। যে সংখ্যা থেকে আসলে শেষ করেন আপনি। কিন্তু বিএনপি আমার কাছে যেটা মনে হয়েছে, তারা যে বিশেষ করে এই যে 24 সনের নির্বাচনের যে বিষয়টা আছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, বিশেষ করে তৃণমূল কর্মীরা বিএনপি প্রস্তুত ছিল, তারা সেই পরিস্থিতি কিন্তু তৈরি করেছিল যে নির্বাচনে যায়। এবং তাদের জন্য আমি বলবো যে একজন নিবেদিত প্রাণ কর্মীরা কিন্তু অনেকটা খুব বেশি শক্তিশালী ভূমিকা রাখতে পারতো নির্বাচনে। বিএনপি এই জিনিসটা আমি মনে করি মিস করেছে তারা এটা, এবং আমি মনে করি বিএনপিকে এই ভুলের খেসারত কোনো না কোনোভাবে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, বিএনপি যে বর্জন করছেন, বর্জনের ক্ষেত্রে তাদের যে অর্জনটা আমি মনে করি সেটা কি জানেন, তাদের যে নেতাকর্মীর যে আবেগ ইমোশন যেটা তৈরি করেছে সারা বাংলাদেশে, সেটা কি সারা যায় বিসর্জন দিল আমি মনে করি। এবং এটা একটা নেতৃত্বের বড় একটা সংকট তাদের, এবং তাদের যে নেতার অর্ডারে কিন্তু তারা চলছেন। উনি যদি দেশে থাকতো, আমার কাছে মনে হয় উনি 2024 7 জানুয়ারি যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন কিন্তু অংশগ্রহণ করতেন। এবং আজকে বিএনপি অংশগ্রহণ করেন এবং লোকাল নির্বাচনগুলো কিন্তু বিএনপি কোনো না কোনোভাবে অংশগ্রহণ করছেন। এবং এই যে 79 জনকে বরখাস্ত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তারা কিন্তু নির্বাচনে এসেছেন এবং তারা নির্বাচন করবেন। এবং আমরা দেখেছি বিএনপির ঠিক আদর্শে লালন করা অনেক পৌরসভার মেয়র হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, এরকম বাংলাদেশে অসংখ্য উদাহরণও আছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। আসলে যেই সংখ্যা থেকে স্বজনদের সরে যেতে বলা হয়েছে নির্বাচন থেকে, সেই ক্ষেত্রে কি নির্বাচন কমিশনের সুষ্ঠুতা এবং নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে যেই শক্তিশালী অবস্থান, সেটি কি দেখেন না? একেবারেই না। আমি এই জায়গাটাই ক্লিয়ার করে শেষ করতে চেয়েছি। আমি আগেও একবার বলেছি, আত্মীয় স্বজনরা আসলো, আত্মীয় স্বজনরা ভায়োলেন্স তৈরি করতে চাইলো। ধরলাম ওকে তুলে নিয়ে যাবে, ওকে মনোনয়নপত্র দিতে দিবে না, ওকে পেটাবে। গতকালও 2 জনের মধ্যে মানে সংঘাতে একজনের গুলিতে মারা গেছে, ধরলাম এসব ঘটবে। তো প্রশাসন আছে। তো আপনি যদি সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলে দেয়া হয় আমি দেখতে চাই না কে কি পার্টিসিপেট করছে, আইন অনুযায়ী যে আইন ভাঙবে, নির্বাচনের যে আইন ভাঙবে, যে ফৌজদারি অপরাধ করবে তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তার মানেটা হচ্ছে এই প্রশাসনগুলো প্রত্যেকটা জায়গায় আমি যেটা দেখি, স্থানীয় প্রশাসন, জেলার যিনি প্রশাসনে আছেন, যিনি পুলিশে আছেন, তারা আসলে সরকারের কেন্দ্রের চাইতে ওখানে যিনি প্রভাবশালী আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তার নিয়ন্ত্রণে চলে গেছেন। না হলে আমি একমত সালাউদ্দিন ভাইয়ের সাথে, সেটা হলো আত্মীয় স্বজনকে যদি দীর্ঘদিন রাজনীতি করে, সেটা কেন পার্টিসিপেট করবেন না কোনো ইলেকশনে? কিন্তু আমি উল্টো একটা প্রশ্ন করতে চাই, এটা জেনারেলি বলছি, প্রসঙ্গটা উঠলো বলে, এটা বিএনপি আওয়ামী লীগ 2 দলই। আমি আগে ফান করে বলতাম এই দেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ প্রধানমন্ত্রী হতে হলে ওই 2 পরিবারের একটা হতে হবে। আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিন্তু আস্তে আস্তে আমাদের এই সুযোগটাও শেষ হচ্ছে। আমি একদম একটা স্পেসিফিক উদাহরণ দিই। কুমিল্লা সিটি কর্পোরেশনে যারা বাহারের কন্যার চাইতে আর কোনো যোগ্য আওয়ামী লীগের ছিল না প্রার্থী হওয়ার মতো, এটা বিএনপিতেও আছে। এমপিরা মারা যাচ্ছেন, এমপিরা ইলেকশন করছেন না, তাদের সন্তানরা এসে এখন এমপি হচ্ছে। পরিবারতন্ত্রের রাজনীতি। তো তার মানে কি? তার মানে এতে যারা ওই জায়গা থেকে, যাদের ওই লিগ্যাসি নাই,
আস্তে আস্তে তাদের রাজনীতির পথও কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং রাজনীতি পরিবার থেকে হতে পারে, কিন্তু তার একটা লম্বা ওই জায়গাটা থাকা দরকার আছে। আর আমি এটুকু বলে শেষ করি, সেটা হচ্ছে আপনি আসলে বুঝতে পারছেন দলের মাঠ পর্যায়ে, প্রশাসনের মাঠ পর্যায়ে সরকারের, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। আমি একটা কথা খুবই ব্যবহার করছি, অন্য একটা টকশোতে বলেছি, এটা বলে শেষ করি। সরকারের নিয়ন্ত্রণে নাকি নির্বাচন কমিশন? না, কমিশন আসলে বাজে কথা। কমিশন বলবে, কমিশনের আসলে কোনোদিন কোনো পাওয়ারই ছিল না। সরকার যদি চেয়েও থাকে যে এটা ঠিকমতো হোক, একেবারে কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর পর্যায়ে থেকে এটা রাখা হচ্ছে না। আমি ওই বিখ্যাত কবিতা দুটো লাইন দিয়ে শেষ করি, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। কেন্দ্র আসলে ধরে রাখতে পারছে না, সব ভেঙে পড়ছে। আমি তাই দেখছি। বিএনপির ক্ষেত্রেও কি এই যে বিএনপির ৭৯ জনকে বহিষ্কার করতে হয়েছে, নির্বাচনে যাবে না, এক্ষেত্রে কি তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা বিএনপি? আমার কাছে খুব মনে হয় না, হলে কিন্তু ন্যাশনাল ইলেকশনে হতে পারতো। এক, দুই হচ্ছে বিএনপির যেহেতু তাদের দীর্ঘদিন থেকে তারা ডেপ্রাইভ, তারা মনে করছে কেউ কেউ যদি পদে যায়, আমি আবারও বলছি কিছুটা নিয়ন্ত্রণ হারানো তো বটেই, কিন্তু এটা আওয়ামী লীগের সাথে তুলনা করে আপনি কেন্দ্র, মানে আওয়ামী লীগ চাইলে তো অনেক কিছু করতে পারে, ইউ ক্যান ডু এনিথিং ইউ লাইক। শুধু ওই ঝুঁকির পরও আপনি কথা শুনছেন না, তার মানে আপনার কি অন্য কোথাও কোনো পাওয়ার সেন্টার আছে? আপনি মনে করছেন সরকারের চাইতে আর কেউ আছে যে আপনাকে রক্ষা করবে? এরকম একটা পরিস্থিতি। সংখ্যার জায়গা কতটা দেখছেন, শেষ কথা যদি? আমি খুব বড় সংখ্যার জায়গা দেখি, কারণ সামনে আমি বাংলাদেশে ক্ষমতাসীনদের মধ্যে ক্লোজ দেখতে পাচ্ছি, সিরিয়াসলি দেখতে পাচ্ছি। নোয়াখালীর একজন এমপি যারা বিক্রমের সাথে ডেলি স্টার কথা বলেছে, তার ছেলেও ইলেকশন করছে, যা তা বলেছেন না আমার ছেলেকে এখন সরিয়ে আনা যাবে না, এখন বললেই হবে নাকি? এখন বলছে কে? প্রধানমন্ত্রী বলছে এখন বললেই হবে নাকি? ঠিক আছে, আগামীবার হয়তো আমাকে নমিনেশন দেবে না, এই ধরনের তাচ্ছিল্যের ঢঙে যে কেউ পড়ে নিতে পারে। এটা মেইন স্ট্রিম মিডিয়ায় আসা নিউজ। সো আমি দেখতে পাচ্ছি সামনে আসলে বাংলাদেশে কত, এবং প্রত্যেকে এমপি তার লোক রেখে রেখে তার একটা নেক্সাস। আমি প্রায় বলি এমপি তার এলাকার প্রধানমন্ত্রী হতে চান, সেই কারণে উনি আর কোনো রিস্ক নেন না, কোনো প্রতিদ্বন্দ্বী কেউ নাই। জনাব বাহার এমপি হয়েছি, সিটি কর্পোরেশনের মেয়র আমার মেয়ে হবে, উপজেলা চেয়ারম্যান আমার লোক হবে, ইউনিয়ন পরিষদ আমার লোক হবে, সো দ্যাট আমি এখানে আমার একচ্ছত্র রাজত্ব কায়েম করতে পারি। অসংখ্য ধন্যবাদ। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, যদি এক কথায় বলতে চান যে এই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ, জনগণ বলি বা ভোটার বলি, তাদের অবস্থান কোথায়? এই যে রাজনীতির এত মারপ্যাচ, পরিবারতন্ত্র, ক্ষমতার বলয়, জনগণের কাছে আমার যেটা মনে হয়েছে, বিশেষ করে আমি এলাকায় ছিলাম অনেকদিন, এবার জনগণ কিন্তু দিন শেষে ভোটটাই দিতে যাবেন, তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। উপজেলা নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো যে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, জনগণ তার পছন্দের জনগণ অবশ্যই ভোট দিতে যাবে, এবং ভোটার অধিকার তো অবশ্যই জনগণের আছে, ভোট দিতে এবং ভোট কেন্দ্র করে উৎসবমুখর হবে এবং তারা ভোট দেবেন। অসংখ্য ধন্যবাদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং ডক্টর জাহিদুর রহমান দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের সঙ্গে নিয়ে, সে পর্যন্ত দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।